বরিশালে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি, অভিযান না থাকায় মাথাচাড়া দিয়েছে অবৈধ ব্যবসায়ীরা। লোকবল সংকটের অজুহাত স্বাস্থ্য বিভাগের। বরিশাল নগরীতে ময়লার স্তূপ, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দুদিন ধরে আবর্জনা সরায়নি পরিচ্ছন্নতা কর্মীরা। দুর্গন্ধে চলাচলে ভোগান্তি, নগরবাসীর ক্ষোভ। সতেরো মাসের বেশি ভাড়া বাকি বরিশালে মধুমতি ব্যাংকের, মেলেনি নোটিশের জবাব। ফেব্রুয়ারির মধ্যে জায়গা খালি করতে সিটি কর্পোরেশনের নির্দেশ। সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রীর স্বেচ্ছাচারিতা, ভোলায় মসজিদের মিনার পরিবর্তন করে জ্যাকব টাওয়ার নির্মাণ। প্রশাসনের কাছে নেই প্রকল্প ব্যয়ের হিসাব। এবং 5 মাস ধরে বিচারক শূন্য বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বাড়ছে মামলা জট, বিপাকে বিচার প্রার্থীরা, দ্রুত পদায়নের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। বরিশালে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি। সরকার পরিবর্তনের পর অভিযানের শিথিলতায় অবৈধ ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, বিচারিক ক্ষমতা না থাকা আর লোকবল সংকটে অনিয়ম ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 100 গজের মধ্যেই প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের বড় সাইনবোর্ড। রোগীর ছদ্মবেশে গেলে সব ধরনের পরীক্ষা দ্রুতই হয় বলে জানানো হয়। তবে সময় সংবাদের ক্যামেরা দেখার পরপরই ভোল পাল্টে সত্যটি জানানো হয়, টেকনোলজিস্ট এলে করা হবে পরীক্ষা। স্বাস্থ্য বিভাগের তালিকায় এ ল্যাব পূর্ণাঙ্গ অনুমোদিত নয়। এর পাশেই মেডিয়েট ডায়াগনস্টিক ল্যাব, এখানেও চলে সব ধরনের রোগের স্বাস্থ্য পরীক্ষা। পাশি মনোয়ারা এবং লাইফ কেয়ার ল্যাব। সরকারের পূর্ণাঙ্গ বৈধ তালিকায় এসব ল্যাবের নামও পাওয়া যায়নি। রোগীদের অভিযোগ, কতিপয় ডাক্তারের সঙ্গে ল্যাব মালিকদের কমিশন বাণিজ্য জমজমাট। টেস্টগুলো এক শ্রেণীর দালাল আছে, ওই ল্যাবগুলোতেই পাঠায়। মেডিকেলে চিকিৎসা না করিয়া চিকিৎসাটা তারা বিকালে এবং সকালে বসে হইল এই ল্যাবে। অভিযোগ উঠেছে, একটি চক্র অনুমোদন না নিয়ে চিকিৎসার নামে ডায়াগনস্টিক ল্যাব খুলে স্বাস্থ্য পরীক্ষার নামে হাতিয়ে নিচ্ছে মানুষের অর্থ। কোথা থেকে অনুমোদন নিয়েছেন? এটা তো ওস্তাদরা জানবে। কাগজপত্র সেগুলো তো মালিক পক্ষের কাছে। বিচারিক ক্ষমতা না থাকা আর লোকবল সংকটে অনিয়ম ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। কিছু প্রতিষ্ঠান আছে 3 বছর হয়ে গিয়েছে, এখনো লাইসেন্স নবায়ন করেনি। জনবল সংকটের কারণে সবার পর্যন্ত আমরা পৌঁছতে পারি না। বরিশালে মোট ডায়াগনস্টিক প্যাথোলজি ল্যাব ও হাসপাতাল আছে 163টি, এর মধ্যে 79টিরই লাইসেন্স নবায়ন নেই। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় আছেন সহকর্মী অপূর্ব। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল। সরাসরি চলে যাচ্ছি অপুর কাছে। আমরা এতক্ষণ সময় দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে বরিশাল জেলায় যে ল্যাবগুলো রয়েছে, প্যাথোলজিক্যাল ল্যাবগুলো রয়েছে 163টি রয়েছে, তার মধ্যে 79টিরই নবায়ন নেই। অর্থাৎ নবায়ন না রেখেই বছরের পর বছর সরকারি আইন অমান্য করে তারা প্যাথোলজিক্যাল ল্যাবগুলো চালিয়ে যাচ্ছে। এ নিয়ে জেলা সিভিল সার্জন তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই চিত্রটা বরিশাল বিভাগ জুড়ে রয়েছে, 5 শতাধিক প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে। এই বিষয়ে বিস্তারিত কথা শুনবো, আপনাদেরকে শোনাবো। আমাদের সাথে যুক্ত হবেন বরিশাল বিভাগের সর্বোচ্চ স্বাস্থ্য কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল। আপনাকে জানতে চাচ্ছি যে বরিশাল জেলায় 79টি ল্যাবের তারা নবায়ন করছে না। বরিশাল জেলার চিত্র এটি। বরিশাল বিভাগের অবস্থাটা কি আপনি কি আমাদেরকে জানাবেন কিনা? বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি নিয়ম নীতি উপেক্ষা করেই এই সমস্ত প্যাথোলজিক্যাল ল্যাবগুলো পরিচালিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে নবায়ন আছে বা নাই, এটার একটা কথা হচ্ছে আমাদের নবায়নগুলো কিন্তু একটা প্রসেসিংয়ের মাধ্যমে আছে। সেটা হচ্ছে গত বছরের রেজিস্ট্রেশনের নবায়নটা কমপ্লিট করার পরে পরবর্তী বছরের জন্য একটা প্রেয়ার দিবে। প্রেয়ার দিলে স্বাস্থ্য অধিদপ্তর নবায়নটা দেয় এবং স্থানীয় কর্তৃপক্ষ যেমন বিভাগের বা সিটি কর্পোরেশনের যেগুলো আছে সেগুলো আমাদের দপ্তর থেকে, যেখানে সদস্য সচিব হিসাবে হেডকোয়ার্টার সিভিল সার্জন কাজ করে এবং জেলা লেভেলে হচ্ছে জেলার সিভিল সার্জন দেয়। তো সেখানে যেটা হচ্ছে আমরা ওই জায়গাটাকে
সরজমিনে আমরা পরীক্ষা করি যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে কিনা, যেমন যেগুলো ম্যান পাওয়ার আছে কিনা, তার লজিস্টিকগুলো আছে কিনা, বিভিন্ন দপ্তরের যে ক্লিয়ারেন্সগুলো সেগুলো আছে কিনা, এইটা দিয়ে আমরা সুপারিশ করি। তো সুপারিশ করতে গেলে দেখা যায় অনেক সময় এই কাজগুলোতে বিভিন্ন কাজে আমরা বাধাগ্রস্ত হইলে কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে অনেক সময় দেরি হয়ে যায়। বাধাগ্রস্ত বলতে ধরেন আমার একটা দপ্তর থেকে আমার একটা কাগজ নিয়ে আসতে হবে, সেই কাগজটা আসতে একটু দেরি হচ্ছে যেহেতু অনলাইন প্রসেস, সব কাগজগুলো রিকোয়ারমেন্টগুলো যখন পূর্ণ না হয় তখন কিন্তু নবায়ন অধিদপ্তর থেকে হচ্ছে না। এই যে আমলাতান্ত্রিক যে দীর্ঘমেয়াদী সূত্রতা, এর মধ্য থেকেই কি যারা অসাধু ব্যবসায়ীরা তারা কি সুযোগ পাচ্ছে না এই সময়টাকে কাজে লাগিয়ে তারা তাদের ব্যবসা মুনাফাটা বেশি করবার জন্য মানুষের কাছ থেকে অর্থ বেশি হাতিয়ে নেয়া? না, এখন কথা হচ্ছে আমি যখন একটা প্রতিষ্ঠানকে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মতো এরকম একটা সেন্সিটিভ জায়গায় তাকে রেজিস্ট্রেশন বা নবায়ন দেবো, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র তো আমার অবশ্যই দেখতে হবে। তার পরিবেশের লাইসেন্স আছে কিনা, বর্জ্য পদার্থ নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা, প্রয়োজনীয় চিকিৎসক আছে কিনা, ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে, সবগুলো দেখে আমরা যখন সুপারিশ করি, তো বিভিন্ন দপ্তরের যেখানে যখন অংশগ্রহণ থাকে তো সেখানে একটু দেরি যেটা হয় যার জন্য হয়। কিন্তু তাই বলে কিছু একটি ল্যাব 3 বছর লাগবে না, এইবার 3 বছর লাগে এই সব কথাটা আমি যৌক্তিকভাবে মনে করি না, কারণ আমরা তো সার্বক্ষণিকভাবে ল্যাব, আপনাদের স্বাস্থ্য কর্মকর্তারাই সেটি জানিয়েছেন। কর্মকর্তারা জানালে যদি জেলা পর্যায়ে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরও কিছু কাজ সেখানে রয়ে গেছে, কেননা আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে এই ক্লিনিকগুলোর সুপারিশ করার মালিক কিন্তু আমি, যে ঠিকমতো সময়ে সে নবায়ন করছে কিনা, সে লাইসেন্সবিহীন কাজ করছে কিনা, সেটা কিন্তু দায়িত্ব আমাদের। সুতরাং আমাদের যদি এরকম থাকে সেক্ষেত্রে আমাদেরকেও আরেকটু অ্যাক্টিভ হতে হবে, যাতে সব প্রতিষ্ঠানগুলো অবশ্যই তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সময় মতো, একটা যৌক্তিক সময়ের মধ্যে কিন্তু তার নবায়নে থাকতে হবে। তো আমরা যেহেতু সিটি কর্পোরেশনে কাজ করছি, জেলা লেভেলে যদি এরকম কোনো ঘাটতি থাকে সেটা অবশ্যই আমরা দেখব, যাতে নবায়নবিহীন না থাকতে পারে। কেননা নবায়ন করতে গেলেই যখন আমরা সরজমিনে পরিদর্শনে যাই, যে গ্যাপটা, সে গ্যাপটা কিন্তু আমরা সরজমিন পরিদর্শনের কথা বলছেন, একটি অভিযোগ উঠেছে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে আপনাদের যে অভিযান সেগুলো কিছুটা শিথিলতা এসেছে, এটি আসলে আপনারা আরো বাড়াবেন কবে? আমি আসলে এই অভিযোগগুলো কার বিরুদ্ধে জানি না। আপনি যদি আমাদের কার্যালয়ে দেখেন, আমরা কিন্তু স্বাস্থ্য বিভাগের কোনো কার্যক্রমের কোনো শিথিলতা দেখে আমরা কিন্তু রেগুলার আমরা বিভিন্ন পর্যায়ে ভিজিট করতেছি, সুপারিশ করতেছি এবং নবায়ন হচ্ছে। যদি কোথাও এরকম থাকে আমার নজরে, এবং আপনারা যখন আমাকে স্মরণ করে দিয়েছেন বিভিন্ন পর্যায়ে, আমি এটা খোঁজ নেব যে যাতে করে এই কার্যক্রমগুলো অব্যাহত থাকে, কারণ এটা মানুষের একদম সেন্সিটিভ কাজ, মানুষের পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। সেখানে যদি কোথাও ত্রুটি থাকে সেখানে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসে, সুতরাং এটা কোনো ক্রমেই অ্যালাউ করা যাবে না। আমি আমার বিভাগের নিয়ন্ত্রণাধীন যেখানে সিভিল সার্জন মহোদয়ের কাজ করছেন সেখানে এই ব্যবস্থা নেব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে একেবারেই কড়া বার্তা দিলেন যে শিথিলতার কথা অভিযোগ উঠেছে সেটি তারা মানতে নারাজ, তাদের কার্যক্রম চলছে এবং আগামীতে এই কার্যক্রম আরো বাড়বে। আমরা পরবর্তী সংবাদে হয়তো আরো বিস্তারিত জানাবো। আপাতত এতটুকুই ছিল আমার কাছে। বরিশাল থেকে যুক্ত ছিলেন অপূর্ব অপু। বিভাগীয় সময়ে আরও থাকছে। সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বেশি সংকট ইলিশের। বিপাকে ভোলা ও বরগুনার জেলে সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদনও কমেছে বলছেন গবেষক। বরিশাল নগরীতে 2 দিন ধরে ময়লা আবর্জনা অপসারণ বন্ধ রেখেছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এতে বিভিন্ন সড়কের পাশে বর্জ্যের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। চরম অস্বস্তিতে ভুগছেন নগরবাসী। নগর ভবনের 160 জন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে তারা ময়লা অপসারণ বন্ধ রেখেছেন। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল শহর জুড়ে এমন আবর্জনার স্তূপ। রোববার থেকে সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা কোনো আবর্জনা অপসারণ না করায় এই বেহাল দশা। এমনকি বাসাবাড়ির আবর্জনাও সংগ্রহ করেননি পরিচ্ছন্নতা কর্মীরা। সোমবার শহরের কালীবাড়ি রোড, কাঠপট্টি, নাজিরপুল, বটতলা, নবগ্রাম রোড, বিবির পুকুর পাড়, সিএনবি রোড সহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ দেখা যায়। চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে চরম অস্বস্তিতে বাসিন্দারা। ময়লাগুলো ফালাই রাখছে, এর কারণে আমরা হাঁটাচলা করতে পারি না, ব্যাপক কষ্ট হয়। ময়লা ফালাইছে, নেওয়ার কথা ছিল, নেয় নাই, পরে সুপারভাইজারের সাথে মারামারি হয়েছে। রোডে যদি এরকম ময়লা হালায় তাহলে মানুষজন হাঁটতে পারে না, গন্ধের ছোটে মানুষজনের অসুখ হইতে আছে। কোনো নোটিশ ছাড়াই নগর ভবনের 160 জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ময়লা অপসারণ বন্ধ রেখেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ছাঁটাই কর্মীদের চাকরিতে পুনর্বহাল, বেতন বৃদ্ধি সহ 3 দফা দাবি আন্দোলনকারীদের। আমাদের চাকরিতে কোনো কিসের কারণে আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমাদের চাকরির পুনর্বহাল করতে হবে। আমাদের ন্যায্য বেতনও পাই নাই, আমরা 30 দিন ডিউটি করছি,
আবার ডবল ডিউটি করাইছে, টাকা পয়সাও আমাদের দেয় নাই। যাদের বয়স 60 পেরিয়েছে তাদের নিয়ম মেনেই ছাঁটাই করা হয়েছে বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নির্মাণাধীন মসজিদের মিনারের নকশা পরিবর্তন করে রূপ দেয়া হয় টাওয়ারে, এমনকি নামকরণও করা হয় তৎকালীন সংসদ সদস্যের নামে। সরকার পতনের পর তুমুল সমালোচনার জন্ম দেয় ভোলার জ্যাকব টাওয়ার। বিভাগীয় কমিশনার বলছেন, নির্মাণ ব্যয়ের কোনো হিসাব না থাকার পাশাপাশি মসজিদকে টাওয়ারের আয়ের 25% দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এ নিয়ে সব ধরনের তথ্য প্রকাশের দাবি এলাকাবাসীর। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 2018 সালের 24 জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে ভোলার চরফেশনে জ্যাকব টাওয়ারের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে ভোলার সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল এটি। 2013 সালে উপজেলার সবচেয়ে বড় খাসমহল জামে মসজিদের একটি মিনার নির্মাণের কাজ শুরু হয়। সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন পৌরসভার তহবিল থেকে আরো 20 কোটি টাকা খরচ করে নির্মাণ করেন 225 ফুট উচ্চতার টাওয়ারটি। মসজিদের টাওয়ার, এখানে মসজিদে ব্যয় করবে, মসজিদ যা করবে তাই মসজিদের। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক নাম পরিবর্তন করে চরফেশন টাওয়ার করার সিদ্ধান্ত নেয়। টাওয়ারের পরিচালনা আগে যে স্টাইলে হয়েছে এখনো একই স্টাইলে টাওয়ার পরিচালিত হচ্ছে। বিভাগীয় কমিশনার বলছেন, মসজিদকে টাওয়ারের আয়ের 25% দেওয়ার কথা থাকলেও তা হয়নি, আর নতুন কমিটি করে স্থাপনাটি পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। আমার জানা মতে আমি যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। আলোচিত সমালোচিত এই টাওয়ারটি দেখতে শীত মৌসুমে প্রতিদিন 1000-এর বেশি পর্যটক আসেন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বরিশালের সিটি সুপার মার্কেটে 17 মাস ধরে বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠেছে মধুমতি ব্যাংকের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক নোটিশ দেয়া হলেও কর্ণপাত করেনি ব্যাংকটির কর্তৃপক্ষ। সম্প্রতি বকেয়া পরিশোধ করে ফেব্রুয়ারির মধ্যে জায়গা খালি করে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ দেয় সিটি কর্পোরেশন। অভিযোগ উঠেছে, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপস আত্মীয় হওয়ায় এমন অনিয়মের সুযোগ তৈরি করে দেন বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। সুজয় দাসের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। 2023 আগস্টে বরিশাল নগরীর সদর রোডের 7 তলা সিটি সুপার মার্কেটের প্রথম এবং দ্বিতীয় তলায় 1930 বর্গফুট ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে মধুমতি ব্যাংক বরিশাল শাখা। মাসিক ভাড়া নির্ধারণ করা হয় 96,500 টাকা, অথচ 17 মাসের বেশি সময় পার হলেও এখনো 1 টাকাও ভাড়া পরিশোধ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। জুলাই বিপ্লবের পর বড় পরিবর্তন আসে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচালনা পর্ষদে। এরপরই মধুমতি ব্যাংকের অনিয়মের বিষয় সামনে আসে। ভাড়া পরিশোধ করা নিয়ে একাধিকবার ব্যাংকটিকে নোটিশ দেওয়ার পরও কোনো সমাধান হয়নি। শর্ত ছিল যে তারা আমাদের 4 বছরের সমপরিমাণ ভাড়া টাকা অগ্রিম দিয়ে আমাদের সাথে এমইউ করবেন, চুক্তি করবেন, কিন্তু তারা সেই চুক্তিপত্র আমাদের করেননি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের মালিকানাধীন মধুমতি। 7 কলেজের আন্দোলন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জরুরি বৈঠক শেষে চলছে ব্রিফিং। সরাসরি যাচ্ছি সেখানে। এগুলো আপনাদেরকে লিখিত আকারে উপস্থাপন করব যাতে আপনাদের রেকর্ডিংয়ের সুবিধা হয় এবং আমারও যেন ভুল না হয়, কারণ সিদ্ধান্তগুলো মৌলিক গুরুত্ব আছে এবং এগুলো আমাদেরকে বাস্তবায়নের পথে অতি দ্রুত কাজ শুরু করতে চাই। আপনাদের সবার সহযোগিতা কাম্য। বাকি অংশটুকু আমি একটু পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের রেকর্ডিং এবং আমারও বলতে সহজ হয়। আমি বক্তব্যটি লিখিত আকারে আছে এবং সেটি আমি উপস্থাপন করব এবং আপনাদেরকে লিখিত বক্তব্যের কপিও দেয়া হবে যাতে আপনাদের তথ্যের কোনো অসুবিধা না হয়। এই মুহূর্তে আমাদের এই বক্তব্যের বাইরে আর নতুন করে কিছু বলার সুযোগ নেই।
এবং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কম্প্রিহেন্সিভলি এই বক্তব্যটি লিখিত আকারে দিতে, যাতে আপনাদের সুবিধা হয়। এবং সেই জন্য আমরা কোনো প্রশ্ন হয়তো এই মুহূর্তে আর নেব না, কিন্তু বক্তব্যের পরে যে কোনো সময় যদি আমরা মনে করি যে সামনে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সাথে পরামর্শ দরকার কিংবা আরও হালনাগাদ তথ্য দরকার, সেটি তখন আমরা করব। তবে এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্যের বাইরে নতুন কোনো আমাদের আর বক্তব্য নেই দেখে প্রশ্ন হয়তো আমরা নিচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল মহলকে ধৈর্য ধারণ, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। আজকে 12:30 12:30 আজকে 27 জানুয়ারি সোমবার অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানিত অধ্যক্ষগণের সাথে উপাচার্য অর্থাৎ আমার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এবং সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এই সিদ্ধান্তের আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26 ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। এখন সেটি আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ এই মুহূর্ত থেকেই সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী কার্যক্রম শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন, এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটিকে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। পঞ্চমত, যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এই দায়িত্ব আমরা পালন করে যাব, প্রতিটি শিক্ষার্থী যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজকের সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়। আমরা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সকলের ঐক্য প্রয়োজন এবং আপনাদের সকলের সহযোগিতাও এজন্য একান্তই কাম্য। আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী আমরা যেন হালনাগাদ তথ্য আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আজকে প্রশ্ন নাই। জি আমি প্রশ্ন বলছি এই বিষয়টি বিস্তারিত নোটে আছে। সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বিশেষ করে ইলিশের দেখা একেবারেই নেই। এতে বিপাকে পড়েছেন ভোলা ও বরগুনার জেলেরা। মাছের সরবরাহ কমেছে আড়ত ও মৎস্য অবতরণ কেন্দ্রেও।
সাগর থেকে মাছ শিকার করে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়ছে ট্রলার। ঝুড়িতে ভরে মাছগুলো নেওয়া হচ্ছে কেন্দ্রের ভেতরে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে ওঠে বেচাকেনা। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে 2023 সালে এ কেন্দ্রে ৩,৫৮৭.17 মেট্রিক টন মাছ বিক্রি হয়, আর 2024 সালে বিক্রি কমে এসে দাঁড়ায় ৩,৪০৫.81 মেট্রিক টনে। মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। একটা বোর্ডে 4 লাখ 5 লাখ টাকা বাজারে আইয়ে বেছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ নতুন করে আবার ঋণ করে যে সাবার লয়ে আমরা নামু ওই সামর্থ্য আমাদের নাই। এদিকে গবেষকরা বলছেন সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। আর মৎস্য বিভাগ বলছে ফেব্রুয়ারির পর বেশি ধরা পড়বে ইলিশ। পরবর্তী বছরগুলোতে যদি এ সম্পর্কে আমরা আরো বেশি সতর্ক না হই তাহলে এগুলোর পরিমাণ আরো কম। অধিকাংশ মানুষ ইলিশ আহরণের সাথে জড়িত, তো 1-1.5 মাস তারা ভিন্ন ভিন্ন পেশায় থাকে, আবার তারা ইলিশ আহরণ করবে ফেব্রুয়ারি মাস থেকে। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় 1,69,000 এবং বরগুনায় 37,270 জন নিবন্ধিত জেলে রয়েছেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। পটুয়াখালী ঢাকা নৌরুটে ডুবোচরে প্রায় আটকে পড়ছে লঞ্চ। জোয়ার ভাটার হিসেব করে চলাচল। খননও ফেরেনি নাব্য, ব্যবস্থা নেয়ার আশ্বাস। প্রায় 5 মাস ধরে বিচারক নেই বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এ আদালতে প্রায় 14,000 মামলা বর্তমানে বিচারাধীন। বিচারক না থাকায় প্রতিদিন আদালতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। এতে মামলার জট বাড়ার পাশাপাশি ভোগান্তি বেড়েছে বিচার প্রার্থীদের। জেলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী জানান, আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক পদায়নের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। বিভাগীয় সময়ে আরও একবার। পটুয়াখালী ঢাকা নৌরুটে ডুবোচরে প্রায় আটকে পড়ছে লঞ্চ। এই রুটে রাজধানীমুখী ছাড়াও জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 8টি ছোট লঞ্চ এবং 4টি বড় লঞ্চ চলাচল করে। কিন্তু বিভিন্ন সময়ে এ রুটের বিভিন্ন পয়েন্টে নাব্য সংকটের কারণে ডুবোচরে লঞ্চ আটকে যায়। ফলে গন্তব্যে পৌঁছাতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় নৌযানগুলোকে। দ্রুত খনন করার দাবি যাত্রী ও লঞ্চ চালকদের। শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস বিআইডব্লিউটিএ এর। এবারে জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 22 জানুয়ারি সকালে বরিশাল বিএম কলেজের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় জান্নাত নামে 10 বছরের এক শিশু নিহত হয়। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। রাতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। 25 জানুয়ারি রাত থেকে 26 জানুয়ারি সকাল পর্যন্ত ভোলার মনপুরা মেঘনা নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় উদ্ধার করা হয় 800 কেজি মাছের পোনা। জব্দ করা হয় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত হওয়া 35টি চাই। পরে চাইগুলো ধ্বংস করার পাশাপাশি উদ্ধার হওয়া পোনাগুলো অবমুক্ত করা হয় নদীতে। তবে এই ঘটনায় কাউকেই আটক করতে পারেনি অভিযান পরিচালনাকারীরা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরিশালে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি। অভিযান না থাকায় মাথাচাড়া দিয়েছে অবৈধ ব্যবসায়ীরা। লোকবল সংকটের অজুহাত স্বাস্থ্য বিভাগের। বরিশাল নগরীতে ময়লার স্তূপ। ছাঁটাইয়ের প্রতিবাদে 2 দিন ধরে আবর্জনা সরায়নি পরিচ্ছন্নতা কর্মীরা। দুর্গন্ধে চলাচলে ভোগান্তি, নগরবাসীর ক্ষোভ। এবং সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রীর স্বেচ্ছাচারিতা। ভোলায় মসজিদের মিনার পরিবর্তন করে জ্যাকব টাওয়ার নির্মাণ। প্রশাসনের কাছে নেই প্রকল্প ব্যয়ের হিসাব। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।